শুভ সকাল বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভয়েজার রফিক চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আজ ভেলোরে আমার শেষ দিন। আসলে দিন বললে ভুল হবে, আর মাত্র কয়েক ঘন্টা আছি এই শহরে। আজ দুপুর 2:20 ট্রেনে ভেলোর ত্যাগ করব, তাই সকাল সকাল বেরিয়ে গেছি আশপাশটা আরও একবার ঘুরে দেখতে। আর শুরুতেই চলে আসলাম ভেলোর ফোর্টের মধ্যে অবস্থিত জালাকান্দেশ্বর মন্দিরের ভেতরটা ঘুরে দেখতে। যদিও এর পূর্বে বেশ কয়েকবারই এই ভেলোর ফোর্টের মধ্যে এসেছি, কিন্তু এই মন্দিরের ভেতরে ঘুরে দেখার সুযোগ হয়নি। তাই আজ সকালের শুরুতে এখানে এসেছি একটু ঘুরে দেখতে এবং আপনাদেরকেও দেখাতে কি রয়েছে এই মন্দিরের ভেতরে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এই মন্দিরের পূর্ব দিকের ওয়ালের পাশে বা উত্তর পূর্ব কর্নারের দিকে। এটি একদম মন্দিরের বাইরের অংশ। বাইরের থেকে আমি দাঁড়িয়ে আছি এবং এই ওয়ালটা দেখতে পাচ্ছি। দেখুন, এই দিকটায় ওয়ালের গায়ে খোদাই করে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা আছে। এভাবে এই ওয়ালের চারধার দিয়েই এরকম মূর্তি তৈরি করা আছে। এছাড়াও ওয়ালের উপরে বিভিন্ন মূর্তি বানানো আছে। এখান থেকে কিছুটা দক্ষিণ দিকে আসলে দক্ষিণ পূর্ব কর্নারের দিকেই একটি গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছি। আমাদের দেশে দেখেছি রথযাত্রায় ঘোড়ার গাড়ির মতো একগুলো গাড়ি ব্যবহার করা হয়ে থাকে, আর এখানেও দেখছি সুন্দর একটি গাড়ি বানানো আছে। এটাতে হয়তো বা মূর্তি বসিয়ে কোথাও টেনে নিয়ে যাওয়া হয় বা রথযাত্রায় ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। আর পশ্চিম দিকে কিছুটা আসতেই দেখতে পাচ্ছি হাতের ডানে বা উত্তর দিকে এই মন্দিরের প্রধান ফটক। বন্ধুরা, দেখুন কতটা চওড়া করে এই দরজাটি বানানো হয়েছে। এই গেটের উপর থেকে নিচের দিকে তাকালে একদম মাঝ বরাবর লাইন করে বিভিন্ন দেবদেবীর মূর্তি বানানো আছে দেখতে পাচ্ছি। এছাড়াও প্রবেশদ্বারের উভয় পার্শ্বেই কোষ্ঠী পাথরের মতো কালো পাথরে খোদাই করে বিভিন্ন মূর্তি বানানো আছে। বন্ধুরা, এই জালাকান্দেশ্বর টেম্পলের ভেতরে চলে এসেছি। ভেতর থেকে দেখুন মন্দিরটা দেখতে এমন। এই মন্দিরটি দুইটি প্রকোষ্ঠে বিভক্ত। বাইরের অংশে বিস্তীর্ণ সবুজ ঘাসে জড়ানো ফাঁকা অংশ একদিকে, আর আরেক অংশে রয়েছে ভক্তবৃন্দ বা পুণ্যার্থীদের জন্য বসার স্থান বা আরতির স্থান হতে পারে। এই মন্দিরের ভেতরে মূল যে পূজা অর্চনার জায়গা বা মণ্ডপ যেখানে রয়েছে সেটি কিন্তু আরও একটি ওয়াল দ্বারা ঘেরা আছে, যার দরজা এই বাইরের অংশের দরজার একেবারে বরাবর রয়েছে। আপনি ভেতর থেকে বাইরের দিকে তাকালে একদম বাইরের অংশ আপনি দেখতে পারবেন। আর আমি বাইরের দিকের অংশেই এখন দাঁড়িয়ে আছি এবং এখান থেকেই ঘুরে চলে যাব ভাবছি, কারণ মূল মণ্ডপের অংশে ক্যামেরা অ্যালাউড না। তাছাড়াও যেহেতু ওখানে পূজা অর্চনা চলছে এবং ওই জায়গাটি যেহেতু শুধুমাত্র পুণ্যার্থীদের জন্যই, সেখানে আমার প্রবেশ করাটা হয়তো বা যুক্তিসঙ্গত হবে না বলেই ভাবছি। বাইরের দিকের এই অংশে একটি বৈঠকখানার মতো বানানো আছে। মন্দিরের ক্ষেত্রে এটাকে কি বলে তা আমার জানা নাই। আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেখুন কতটা নৈপুণ্যের সাথে পাথর কেটে এবং খোদাই করে বিভিন্ন নকশা ও দেবদেবীর মূর্তিগুলো তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল মূলত ভেলোর জালাকান্দেশ্বর মন্দিরের ভেতরের দৃশ্য। চলুন এখানে আর বেশি সময় না থেকে বরং আমরা আরও কি দেখতে পারি আজকের এই অল্প সময়ের মধ্যে তা একটু ঘুরে দেখার চেষ্টা করি। ভবিষ্যতে যারা এই জায়গাটা ঘুরে দেখতে চান তারা এই ম্যাপটা মনে রাখবেন। এখানে ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপে কোথায় কি আছে না আছে। বন্ধুরা, চলুন সামনের দিকে যাওয়া যাক। আমি ভেলোর ফোর্টের অপোজিটে এসে দাঁড়িয়ে আছি। এর আগে আমি দেখলাম যে গতদিন এখান থেকে এই অটোগুলো ছেড়ে যাচ্ছিল
গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। তো এখন যদি এরকম কোনো অটো পাই গোল্ডেন টেম্পলে যাওয়ার জন্য, তাহলে ওখান থেকেও একটু ঘুরে আসবো, নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো, আমার সঙ্গেই থাকুন। গোল্ডেন টেম্পলে যাওয়ার জন্য অটো পেয়ে গেলাম, এই অটোতে করে এখন গোল্ডেন টেম্পল যাব। তো চলুন যাওয়া যাক গোল্ডেন টেম্পল, ঘুরে আসি গোল্ডেন টেম্পল থেকে। বেশ গাদাগাদি করে চাপাচাপি করে সামনের সিটে বসেছি, দেখুন কীভাবে চালাচ্ছে, কতটা রিস্কের সাথে। ড্রাইভার সাহেব যেভাবে চালাচ্ছে তাতে খুব ভয় পাচ্ছি। দেখুন কিভাবে বসে আছে আর কিভাবে চালাচ্ছে। এই রাস্তাটি অসম্ভব সুন্দর, কোনো কথা বলতে ইচ্ছা করছে না। শুধু রাস্তার ভিউটা দেখুন, সাদা মেঘ, নীল আকাশ আর ওই দূরে সবুজ পাহাড়, একেবারে জমে ক্ষীর। দারুণ বন্ধুরা, দারুণ এক দৃশ্য, খুবই ভালো লাগছে এই রাস্তায় ট্রাভেল করতে। আর হ্যাঁ বন্ধুরা, বিউটিফুল এই সব রাস্তার ভিউ দেখতে দেখতে অবশেষে আমি এসে পৌঁছে গেছি ভেলোরের বিখ্যাত শ্রীপুরাম গোল্ডেন টেম্পলে বা শ্রী লক্ষ্মীনারায়ণী স্বর্ণ মন্দিরের সামনে। আমার হাতের ডান দিকেই দেখতে পাচ্ছেন স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশের জন্য একটু সামনে দিয়ে যেতে হবে। চলুন দেখি ভেতরে প্রবেশ করা যায় কিনা। এখন এই টেম্পলের ভেতরের দিকেও একটু ঢোকার চেষ্টা করব, যদি ঢোকা যায় কিনা দেখব, এবং ভিডিও করতে দেয় কিনা। যদি ভিডিও করতে দেয় তবে ভেতরের দিকে যাব, না হলে আর ভেতরের দিকে যাব না। শ্রীপুরাম গোল্ডেন টেম্পল, সামনে এর মেইন এন্ট্রান্সটা রয়েছে। বন্ধুরা, আমি এই স্বর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মূলত এটি এই মন্দিরের বাইরের দিকের অংশ। মূল মন্দিরে আরও বেশি সিকিউরিটি পার হয়ে ভেতরের দিকে যেতে হবে, যেখানে বেশ ভিড় আছে। আর এত মানুষের ভিড় দেখে ভেতরে যাওয়ার ইচ্ছা বাদ দিতে হলো, কারণ মনে হচ্ছে বেশ সময় লেগে যাবে এখানে। যেহেতু হাতে সময় কম, এছাড়াও এখানে দেখছি সবাই কিসের যেন টিকিট কাটছে। আর এত কিছু দেখে ভেতরে যাওয়ার ইচ্ছাটা একটু সংবরণ করতে হচ্ছে, যেহেতু আমার হাতে সময় খুবই কম। আজ বরং এখান থেকে ফিরে আরও কিছু জায়গা দেখা যায় কিনা সেটা ট্রাই করি চলুন, কারণ হাতে সময় খুবই কম। আমাকে খুবই দ্রুত এখান থেকে বের হয়ে যেতে হবে স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, গোল্ডেন টেম্পলের ওখানে গিয়েছিলাম, তো ওখানে পূজা অর্চনা চলছে সকালের সময়। তো ভিতরে আর ঢুকলাম না, যেহেতু এটি ভিন্ন ধর্মের একটি ধর্মীয় উপাসনালয় যেহেতু। আর ভেতরের দিকে আসলে সেই হিসাবে যাওয়াটা ঠিক হবে কিনা সেটাও চিন্তা করছিলাম। যদিও এখানে দর্শনার্থী হিসাবে 150 রুপিয়া দিলে ঢোকা যায়, তারপরে আমার নিজের কাছে একটু বাধা আসলে ওই জন্য আর ঢুকি নাই। তো যাই হোক, আপনারা যদি যারা হিন্দু ধর্মের রয়েছেন তারা এখানে ভিজিট করতে চাইলে অবশ্যই করতে পারেন। এবং নিয়ার যে বাস স্ট্যান্ডটা রয়েছে, ভেলোরে যে বাস স্ট্যান্ড, ওখান থেকে অটো সবসময় এখানে আসে। গোল্ডেন টেম্পলের এখানে আসে 30 রুপিয়া করে ভাড়া নেয়। 30 রুপিয়া দিয়ে আপনি গোল্ডেন টেম্পলের এখানে আসতে পারবেন, এসে ভিজিট করতে পারবেন গোল্ডেন টেম্পল, এবং আপনারা আপনাদের ধর্মীয় উপাসনা এখানে করতে পারবেন, করে আবার দেখে ঘুরে যেতে পারবেন। তো এই রাস্তাটি বেশ খুব সুন্দর লেগেছে আমার আসার সময়। বেশ করে দূরে দূরে পাহাড় দেখা যায়, রাস্তাটি ভীষণ সুন্দর। তো রাস্তার মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনারা এখানে চলে আসতে পারবেন, আবার এখান থেকে ঘুরে যেতে পারবেন। 30 রুপিয়া করে ভাড়া। তো একাধিক জন যদি আসেন তাহলে সুবিধা হবে। অনেক সময় অটোতে যাত্রী থাকে না বা থাকে না, এই জন্য যদি আপনারা একসঙ্গে 4-5 জন আসেন তাহলে খুবই ভালো করে আপনারা এই জায়গাটা ঘুরে দেখতে পারবেন। তো দেখুন, রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে যাই। ভারতের অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে ওখানেও দেখেছি আমরা অটোতে মানুষ ওঠে, এবং রেগুলার আসলে পার্ট অ্যান্ড পার্সেল হিসাবে তারা যোগাযোগের জন্য ব্যবহার করে হচ্ছে স্কুটি। তো
তো তার ব্যতিক্রম এখানেও নাই। এখানেও ম্যাক্সিমাম মানুষ স্কুটি দিয়ে চলাচল করে এবং মোটরসাইকেলেও চলাচল করছে দেখতে পাচ্ছি। এবং এদের ভিতরে যে একটি কালাকারি রয়েছে, এটা আসলে ওইভাবে আমি রেকর্ড করতে পারি নাই, রেকর্ড করতে পারলে ভালো হতো। তবে আমার চোখে পড়েছে অনেক মাল এবং অনেক মালপত্র নিয়ে তারা মোটরসাইকেল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং এমনভাবে সাজিয়ে নিয়েছে যেগুলো কোনোভাবে দড়ি টড়ি দিয়ে বাধা নেই, তারপরেও কিন্তু ওইভাবে নিয়ে তারা চালিয়ে যাচ্ছে। তো তাদের ভিতরে এই কালাকারিটা রয়েছে এবং মালামাল পরিবহনের যে তাদের অভিজ্ঞতা এবং প্র্যাকটিস এবং যে সেটা আমি দেখেছি এবং খুবই অভূতপূর্ব লেগেছে আমার কাছে, খুবই সুন্দর লেগেছে। তো চলুন রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা এখন ফেরত যাই সামনের দিকে। দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। আসলে ভেলোর শহরের বারে বারে একই কথা বলছি, ভেলোর শহরের চারিদিক দিয়ে কিন্তু অনেক বড় বড় পাহাড় রয়েছে এবং এটা একটি মাউন্টেন রেঞ্জের মধ্যে। যদিও এই পাহাড়গুলোর নাম আমার জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, বা এই মাউন্টেন রেঞ্জের নাম কি যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যে জায়গাটি অতিক্রম করছি এই জায়গার নাম হচ্ছে থোরাপাডি। কাটপাডি, যেমন কাটপাডি জংশন রয়েছে স্টেশন, এইখানকার জায়গার নাম হচ্ছে থোরাপাডি। বন্ধুরা, ভেলোর ফোর্টের মধ্যে আরও একটি দর্শনীয় জায়গা রয়েছে, সেটি হচ্ছে এখানে একটি দরগা রয়েছে। সেই দরগাটি, এটিও একটি ভেলোর ফোর্টেরই অংশ। আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে দরগা। তো দরগার ভেতরে আর যাব না, দরগা ভেতরে একই অবস্থা থাকে যেমন থাকে আর কি, বুঝতে পারছেন। এই ফোর্টের অপোজিটে রয়েছে ভেলোরের যে সেন্ট্রাল যে চার্চ, সেটি দেখতে পাচ্ছেন। খ্রিস্ট ধর্মের যে উপাসনালয় চার্চ, CSI সেন্ট্রাল চার্চ ভেলোর, সেটা দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে, রাস্তার অপোজিট দিকে রয়েছে। ভেলোর শহরের কলা দেখতে পাচ্ছেন, রেড বানানা দেখলেন। এদিকে ভেজিটেবল মার্কেট রয়েছে। হ্যাঁ, আপেল कितने का किलो कितने का? ये 180 200। टाइम पास है? नहीं टाइम पास नहीं। अरे भैया এখানে কোনো জিনিসের দাম জিজ্ঞেস করে না কিনলে রেগে যায় এরা। মেইন বাজার, সেই বাজারের মধ্যে ঢুকে গেছি। এখন সামনে এই বাজারের ভিতর দিয়ে যাব, আপনাদেরকে সামনে গিয়ে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে আপনারা হোটেল রুমসগুলো কোথায় নেবেন এবং কোথায় খাওয়া দাওয়া করতে পারবেন। যদি একলা থাকেন সেক্ষেত্রে হয়তো রান্না করে আপনার খেতে নাও ভালো লাগতে পারে, তো সেক্ষেত্রে কোথায় খাবার দাবার পাবেন সেই জায়গাগুলো দেখাবো। এখানে বেশ অনেকগুলোই বাঙালি রেস্টুরেন্ট রয়েছে। যদি রান্না না করতে পারেন বা না করতে ভালো লাগে তাহলে কিনে খেতে পারেন। তবে এখানে রেগুলার কিনে খাওয়াটাও একটা সমস্যা, কারণ বেশ ভালো খরচ হয়ে যাবে আপনার। প্রতিবেলায় আপনাকে মোটামুটি 120-30 রুপি করে বাজেট রাখতে হবে 3 বেলায়, তাহলে 300-400 রুপি, 400 বা 450 রুপি আপনার প্রতিদিন খাবার পেছনে খরচ হবে। 400 রুপি থাকা, 400 রুপি খাওয়া, যদি রান্না করে না খান। বিভিন্ন জুয়েলারি দোকানগুলো রয়েছে এখানে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই সোজা চলে গেছে সিএমসির দিকে। সোজা সামনে গেলে আমরা সিএমসির যে মেইন গেট সেদিকে চলে যেতে পারবো। এইখানে দেখুন একটি বড় মসজিদ রয়েছে। বেশ বড় মসজিদ এখানে একটা রয়েছে। আপনার এর আশেপাশে যদি রুম নেন তাহলে নামাজের জন্য আপনাদের সুবিধা হবে, এদিকে রুম নিতে পারেন। এদিকে কিন্তু অলিতে গলিতে বিভিন্ন জায়গায় দেখেন, এই যে যেমন ভারত রেসিডেন্সি, হ্যাঁ, বিভিন্ন হোটেল এখানে রয়েছে। মূলত এই দিক দিয়ে আপনার আসলে থাকার জায়গার কোনো অভাব নেই।
এত পরিমাণ আপনার হোটেল, লজ এবং গেস্ট হাউস এগুলো এদিকে তৈরি হয়েছে যে আপনার থাকা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি শুধু চিন্তা করবেন যে খাবার দাবার কোথায় খাবেন এবং চিকিৎসা নিয়ে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখানে চিকিৎসা করতে হলে আপনাকে অনেক আগের থেকে প্ল্যান করে কিন্তু আসতে হবে। এই যে এদিকে বাঙালি ভাতের হোটেল রয়েছে দেখতে পাচ্ছেন। এই সোজা গেলেই কিন্তু সিএমসির মেইন গেট। আমি এখন এই ডান দিকের এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তার দুধারেই অনেক আপনি হোটেল, রেস্টুরেন্ট সব কিছুই পাবেন। এদিকে আপনারা থাকতে পারেন, যেমন যেখানে একটা মিষ্টির দোকান রয়েছে, একটা বাঙালি খাবারের দোকান আছে দেখতে পাচ্ছেন। মূলত এই রোডে আসলে আপনি ভুলে যাবেন যে আপনি বাংলাদেশে আছেন নাকি দেশের বাইরে আছেন, কারণ এখানে প্রচুর পরিমাণে বাঙালি যারা চিকিৎসা নিতে আসে তারা এই রোডেরই আশপাশে থাকে। এবং এই রোডেই কিন্তু রয়েছে আপনার মার্কেট। এখানে ভেজিটেবল মার্কেট এবং ফিশ মার্কেট রয়েছে। এখানে দেখুন এই যে ভেজিটেবল মার্কেট। আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম এই মার্কেট থেকে বাজার করতাম। এই ভেজিটেবল মার্কেটে আপনারা মার্কেট করতে পারেন। আর এখানে যে ফিশ মার্কেট রয়েছে, এই ফিশ মার্কেট থেকে আপনারা মাছ কিনতে পারবেন প্রয়োজন মতো, যতটুকু দরকার ওজন করে যত গ্রাম দরকার তত গ্রামই নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছের পসরা সাজিয়ে বসে আছে। এখান থেকে বাজার করে রুমে নিয়ে রান্না করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এর দুধারেই কিন্তু বিভিন্ন লজ, গেস্ট হাউস যেগুলো রয়েছে, এগুলোর যে কোনো একটায় আপনারা উঠে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর নিজেদের কি বলবো বাজেট অনুযায়ী যেটা ভালো মনে হয় সেটাতে উঠবেন, যেটাতে আপনাদের সামর্থ্যের মধ্যে কুলায়। এবং এখানে বাঙালি খাবার দাবারও পাবেন এবং রান্না করে খেতে পারবেন। আর সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে আপনি এখান থেকে বের হলেই কিন্তু সিএমসির যে গেট সেটা পেয়ে যাবেন। সিএমসির গেটের একদম অপোজিটে এখানে দেখুন, এখানে একটা মসজিদও রয়েছে। এই মসজিদটার নাম হচ্ছে আমিন উদ্দিন মসজিদ। আমি সাধারণত এই মসজিদেই নামাজ পড়ি। তো এবার এসে যেহেতু দূরে আছি, তারপরেও এখানে এসে আমি নামাজগুলো পড়েছি। আর এখানে নতুন আর একটা হয়েছে, নতুন নিউ সিটি লজ। এই নিউ সিটি লজেও আপনারা থাকতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক বাঙালি রয়েছে, অনেক বাংলাদেশি এখানে যারা ট্রিটমেন্ট করাতে আসে তারা এই রোডের আশেপাশে থাকে। দেখুন এখানে চায়ের দোকান। এই টেম্পু স্ট্যান্ডের এখানে দেখতে পাচ্ছেন সুকিয়া ভাটিয়ার স্ট্রিট। হ্যাঁ, এখানে আপনারা করতে পারবেন। তো আপনারা যেটা করবেন, আপনারা যদি ট্রেনে আসেন তাহলে কাঠপাটিতে যখনই অটোতে উঠবেন, অটোওয়ালার সঙ্গে দাম দর করে নেবেন এবং বলবেন যে সিএমসির একদম এই যে মেন গেটের সামনে নামবো। এই সিএমসির মেন গেটের সামনে নামলে আপনারা তারপরে যে রাস্তার ওই পাশে গিয়ে আপনারা আপনাদের গেস্ট হাউস খুঁজে নিতে পারবেন। অনেক গেস্ট হাউস আছে বন্ধুরা, সুতরাং কারো পাল্টে পড়ার কোনো দরকার নেই, নিজেরাই খুঁজে নেবেন। আর ভালো হবে যদি আপনারা একাধিক ব্যক্তি আসেন, তাহলে একজনকে হয়তো ব্যাগ ট্যাগ সহ রেখে দিলেন আর একজনে গিয়ে গেস্ট হাউস খুঁজে নিলেন, তো সেটা আপনাদের জন্য বেশি উপকারী হবে। বাঁদিকে যে ওয়ালটি দেখছেন এটি সিএমসির ওয়াল এবং সিএমসির গেট সামনে। এই সিএমসির গেট, এদিক দিয়ে ঢুকলে আপনারা এখানে যদি আপনাদের মেইন ক্যাম্পাসে ট্রিটমেন্টের জন্য পড়ে, মেইন ক্যাম্পাসে যদি যাওয়ার দরকার পড়ে, এদিক দিয়ে ঢুকতে পারবেন। এবং এদিক দিয়ে ঢুকলে আপনারা যেটা হবে যে কারো যদি হুইল চেয়ার লাগে তাহলে সেটা পাবেন।
আর এই গেট দিয়ে ঢুকলে আপনারা হচ্ছে এখান থেকে বাসে করে, এখান থেকে বাসটা চলে, বাসে করে যদি আপনাদের রানীপেট ক্যাম্পাসে যেতে হয় তাহলে এখান দিয়ে ঢুকে আপনারা এখানে বাস পাবেন, বাসে করে চলে যেতে পারবেন। আর এইদিকে দেখুন, এইদিকে হচ্ছে রয়েছে কার পার্কিং, সেন্ট্রাল কার পার্কিং সিএমসির, সেটা রয়েছে এখানে। এই যে বাস সার্ভিসের জন্য এখান থেকে আপনারা বাসের সেবাটা পেয়ে যাবেন। এখানেও আপনাকে যদি সকালে আসেন তাহলে লাইন দিতে হতে পারে, কারণ সকালে যাত্রী অনেক বেশি থাকে, তখন লাইন হতে পারে। এবং যেদিন করে তাদের আউটডোর চালু থাকে সেদিন অনেক পেশেন্ট থাকে, অনেক রোগী থাকে। বিশেষ করে রবিবার, সোমবার এই সময় দেখবেন অনেক মানুষ থাকে, তখন এখানে লাইন দিয়ে আপনাকে উঠতে হতে পারে। অন্যান্য সময় ফাঁকাই থাকে বলতে গেলে। আর এখন আমি যাচ্ছি আমার রুমের দিকে, দেখাবো যে কত দূরে আমি আছি। আমরা কিন্তু প্রায় 500 মিটারের মতো হেঁটে অলরেডি চলে এসেছি। আরও প্রায় এই 1 কিলোর মতো আমাদেরকে যেতে হবে মেন গেট থেকে, সিএমসির মেন গেট থেকে। বেশ অনেকটা পথ এটা। আমি প্রতিদিন এরকম 2-3 বার হেঁটে যাওয়া আসা করছি এই জায়গাটা। তো তাতে যে লাভটা হয়েছে, আমার কিছুটা ওয়েট কমে গেছে। আমি বেশ অনেকটা পথ, প্রায় 1 কিলোর মতো পথ হেঁটে চলে এসেছি, আরও হাফ কিলো যেতে হবে। হ্যাঁ, অটোতে আসলে আপনারা বুঝতেই পারবেন না। ভোরবেলা আমি অটোতে এসেছি, তখন বুঝতেই পারিনি যে আমাকে এতটা দূর নিয়ে এসেছে। আর এখানে দেখুন, এখানকার কলা বেশ বড় বড় কলা রয়েছে, লাল লাল, রেড বানানা বলে এটাকে। এর কোনো বিশেষ মাহাত্ম্য নিশ্চয় আছে, অনেকে এটা খায়, রেড বানানা। আমি অবশ্য খাই নাই, আপনারা যদি টেস্ট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন টেস্ট। এর বিগ সাইজ দেখে আমারও তো একটা ভালো লাগেনি। এই যে এই রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাতেও অনেক গেস্ট হাউস আপনারা পেয়ে যাবেন এই রাস্তা দিয়ে। এখানে যদি আপনাদের ভাড়া একটু কমও হয়, তারপরেও আমি সাজেস্ট করব না এত দূরে থাকার জন্য। আপনারা অবশ্যই রুগী নিয়ে আসবেন, হসপিটালের একদম কাছাকাছি থাকবেন। তাতে যদি 50 রুপি 100 রুপি বেশি লাগে, তা ওই দিকেই থাকার চেষ্টা করবেন। আর রুগী যদি আমার মতো নিজে নিজে হাঁটাচলা করতে পারে তাহলে কোনো সমস্যা নেই। এরকম হাঁটাচলা করতে পারলে, এরকম যদি স্বাবলম্বী থাকে, রুগী চলাচল করতে পারে, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে দূরে থাকলেও থাকতে পারেন, কিন্তু তারপরে সেটা সাজেস্টেড না। তুলে কোথা থেকে এসছেন? চিটাগাং থেকে এসছেন। কি বলতে চান বলেন? কি মনের দুঃখ? কি মনের? মনের কোনো দুঃখ নেই। বেলুরের চিকিৎসা 1 নম্বর, কিন্তু আগে থেকে প্ল্যানিং করে আসতে হবে, তাহলে অল্প সময়ের মধ্যে সবকিছু হয়ে যাবে, শেষ করা যাবে। শেষ করা যাবে। সবাই সবকিছু জেনে আসতে হবে, 4 আনা জেনে আসলে হবে না। এবং সবকিছু আগের থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন এবং সবকিছু জেনে আসেন, তাহলে অল্প সময়ের মধ্যে চলে যেতে পারবেন। এবং একটু অনেক দৌড়াদৌড়ি করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে সাকসেস 100%। কোথায় উঠেছেন? কোথায় আপনি? কোন হোটেলে? আমি এখানে থাকি। ও, থাকেন এখানে। এখানেও একটা টেম্পু স্ট্যান্ডের মতো রয়েছে, দেখতে পাচ্ছেন, অটো স্ট্যান্ড। এবং এই অটোওয়ালারাই একজন হচ্ছে আপনাকে হচ্ছে মুরগি হিসাবে ট্রিট করবে, আপনাকে মুরগি বানাবে এবং এই আশেপাশে যে গেস্ট হাউসগুলো আছে সেগুলোতে এনে রাখার চেষ্টা করবে। আমি বলছি না যে এখানকার গেস্ট হাউসগুলো খারাপ, এগুলো ভালো, কিন্তু এগুলো দূরে। আপনি দূরে কেন থাকবেন? হ্যাঁ, দূরে কেন থাকবেন? মানে কোন দুঃখে দূরে থাকবেন? কাছে থাকলে আপনার যে সুবিধাগুলো পাবেন, এখানে সেই সুবিধাগুলো নেই। হ্যাঁ, সুবিধা বলতে হচ্ছে কাছাকাছি বাজার থাকতে হবে আপনার রেগুলার, কারণ আপনি এখান থেকে বাজার করতে গেলে ওই বাজারেই আপনাকে যেতে হবে যদি আপনি একটু কমে কোনো কিছু কিনতে চান। আর এখান থেকে যদি কিনতে হয় তাহলে আপনাকে বেশি টাকা দিয়ে কিনতে হবে। তাহলে আপনার এক হচ্ছে হোটেল রুমের ভাড়াও যে কম তা না, তাহলে আপনি সব দিক দিয়ে ঠকবেন। প্রতিদিন বাজারের করতে ঠকবেন, তারপরে যাওয়া আসা করতে হবে আপনাকে। যদি রুগীকে আপনার অটোতে করে নিয়ে যেতে হয় তাহলে সেই অটো ভাড়া আছে, তো এগুলো সব কিছুই যুক্ত হবে। এই জন্য এত দূরে আমি সাজেস্ট করব না, আপনারা অবশ্যই কাছাকাছি কোথাও থাকবেন। দেখুন এই আশেপাশে সাইড দিয়ে সব রুম এখানে আছে, অনেকগুলো গেস্ট হাউস এখানে আছে।
তারপরে আপনারা যদি মনে করেন এদিকেও থাকলে থাকতে পারবেন। এদিকে কিছুটা হচ্ছে নিরিবিলি, অত বেশি গ্যাঞ্জাম নেই, এটা একটা বিষয়। কিন্তু নিরিবিলি দিয়ে আপনি করবেন কি, প্রয়োজনের সময় যদি আপনি আপনার সেবাগুলো না পান বা প্রয়োজনীয় জিনিসগুলো না পান, তাহলে এত দূর থাকার কোনো মানে হয় না। তো যাই হোক, এদিকে আপনাদেরকে দেখানোর জন্য মূলত আসলাম। এই রাস্তার দুপাশেই গেস্ট হাউস রয়েছে, বেশ অনেক গেস্ট হাউস রয়েছে। আপনারা এদিকে এসেও ভাড়া মিটিয়ে নিয়ে উঠতে পারবেন। তবে সচরাচর এদিকে এদের একটা হচ্ছে এখন সব কিছু সিন্ডিকেট করে ফেলেছে এরা। যেমন অটোওয়ালার সিন্ডিকেট, 250 রুপির নিচে কেউই আসবে না। আপনি ভোর রাতে যখন এসে নামবেন, সকালে এসে যখন নামবেন, 250 রুপির নিচে কেউ সিএমসির এদিকে আসতে যাবে না। তবে আপনি যদি একজন হন বা দুজন হন এবং ব্যাগ বোঝকা যদি কম থাকে, তাহলে আপনারা কিন্তু বাস দিয়ে চলে আসতে পারবেন। কাটপাটি থেকে বাসে উঠবেন, এই সিএমসির সামনে নামিয়ে দেবে 10 রুপি ভাড়া, সেটা আপনারা করতে পারেন। আর আসার সময় অবশ্যই ব্যাগ বোঝকা কম নিয়ে আসবেন যতটা সম্ভব। একদম প্রয়োজনীয় কাপড় চোপড় ছাড়া অন্য কিছু আনার কোনো দরকার নেই। এখানে সব কিছুই পেয়ে যাবেন। যদি রান্না করে খেতে চান, হাঁড়ি পাতিল সব কিছুই পাবেন, এবং রান্নার যে চুলা টুলা সবই পাবেন। তো সুতরাং আপনাদের কষ্ট করে কোনো কিছু টেনে নিয়ে আসার কোনো দরকার নেই। এবং হোটেল থেকে আপনারা পানি পেয়ে যাবেন, 20 লিটার পানি 50 রুপি করে নিবে, খাবারের পানি সেটাও পেয়ে যাবেন। তো সুতরাং কোনো কিছু টেনে আনার কোনো দরকার নেই। যদিও আমি অবশ্যই একটু পানির ব্যাপারে, আমার যেহেতু একটু খুঁতখুঁতে স্বভাব, আমি 10 লিটারের যেই বিসলারির বোতল আছে সেটা কিনে খাচ্ছি। তো তাতে আমার খরচ একটু বেশি পড়ে যাচ্ছে, পানির পেছনে অনেক টাকাই খরচ হয়ে যাচ্ছে। তো এই যে পাশে, এটাই হচ্ছে আমার গেস্ট হাউস, এখানে আমি উঠেছি। এই হচ্ছে আমার থিরুমালাই গেস্ট হাউসের যেই রুম, কি বলে, যে সিঁড়ি সেটা দেখতে পাচ্ছেন। আমার উঠেছে আবার একদম 3 তলায়। চলে আসলাম 3 তলায়। আর এখান থেকে বারান্দায় দাঁড়ালে এরকম ভিউ পাওয়া যায়, ছাদের উপর দাঁড়ালেও এরকম ভিউ পাওয়া যাবে, সুন্দর। কিন্তু তারপরেও আমি সাজেস্ট করব না এত দূরে আপনারা থাকেন, কাছাকাছি থাকবেন। বারবার একই কথা বলছি যদিও। তো বন্ধুরা, রুমে এসে পৌঁছে গেছি। রুম খুলে আসলে দেখানোর মতো কোনো অবস্থা নেই। রুম একদম জড়ায় পল্টায়, একদম মনে করেন অবস্থা খারাপ। যেহেতু একলাই আছি, কোনো কিছু সাজানো গোছানো নেই, এই জন্য সেটা আর দেখাচ্ছি না, এখানেই শেষ করছি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে, এবং সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার দিবেন, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে রাখছি। আল্লাহ হাফিজ।